কম্পিউটার, হ্যাঁ আমি রেকর্ড করছি, আপনার রেকর্ড করতে হবে না। আচ্ছা, বই আপনার কাছে আছে? বলা যায় না। পিডিএফটা আছে স্যার, পিডিএফটা অন করেন। যে পর্যায়ে বই আছে বই অন করতে হবে, বই সাথে থাকতে হবে। আচ্ছা, আমরা আগের ক্লাসে যতদূর পড়েছিলাম আজকের সামনে থেকে শুরু করবো, অর্থাৎ ইকোনমিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, এইখান থেকে শুরু করেছে, পেজ নাম্বার 9 নম্বর পেজে পেয়েছেন? হ্যাঁ শরীফুল, স্যার বের করতেছে একটু স্যার। বের করেন। স্যার পেয়েছি খুঁজে। পেয়েছেন পেজ নাম্বার 9। এখানে আমাদের 1.2 ইস্যু হলো ইকোনমিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। আমরা ইকোনমিক্সের সাথে ডেভেলপমেন্ট স্টাডিজের একটা মেলবন্ধন হলো এই কোর্সটা আমাদের। ডেভেলপমেন্ট স্টাডিজ আলাদা ডিপার্টমেন্ট হয়, তো আর ইকোনমিক্স তো আলাদা ডিপার্টমেন্ট হয়ই। তো আমাদের এখানে আমাদের কোর্সের নাম হলো ডেভেলপমেন্ট ইকোনমিক্স, অর্থাৎ ইকোনমিক্সের যে পার্টটা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে সেটা আমাদের আজকের এই কোর্সের বিষয়বস্তু। এখন আমাদেরকে একটু ডিফারেন্সিয়েট করতে পারতে হবে। ফার্স্ট অফ অল সেটা হলো ট্রেডিশনাল ইকোনমিক্সের সাথে ডেভেলপমেন্ট ইকোনমিক্সের প্রস অ্যান্ড কনস আর কি, এর সিমিলারিটিসটাই কোথায় বা ডিসিমিলারিটিসটা কোথায়, এটা খুঁজে বের করতে হবে। এরও আগে আরেকটা ইকোনমিক্সের কথা একটু বলি, সেটা হলো পলিটিক্যাল ইকোনমি। তার মানে ট্রেডিশনাল ইকোনমিক্স যেটা শুধু ইকোনমিক্স বলছি আমরা সাধারণত, আরেকটা হলো পলিটিক্যাল ইকোনমি, এটা আরেকটা হলো ডেভেলপমেন্ট ইকোনমিক্স। ঠিক আছে? তো ট্র্যাডিশনাল ইকোনমিক্সের কনসেন্ট্রেশন কোথায়, আর পলিটিক্যাল ইকোনমিক্সের কনসেন্ট্রেশনটাই কোথায়, আর ডেভেলপমেন্ট ইকোনমিক্সের ইস্যুটা কোন জায়গাটায়, এটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। আমার মনে হয় যে পেজ নাম্বার 9-এর লাস্ট দুইটা প্যারা, ট্র্যাডিশনাল ইকোনমিক্স ইজ কনসার্ন, এটা এই প্যারাটা, এবং পলিটিক্যাল ইকোনমি গোজ বিয়ন্ড ট্র্যাডিশনাল ইকোনমিক্স, এই বলে এই দুইটা প্যারা পড়েন। অবশ্য সেকেন্ড প্যারাটা এই পেজ পার হয়ে পরের পেজেরও 3টা লাইন চলে যাবে, পড়েন। হাসিবুল হাসান, আপনার কি অবস্থা? আচ্ছা, আপনাদের সবার ভিডিও অন থাকলে ভালো না? হ্যালো, জি স্যার, শুনছি। শুনতে পাচ্ছেন? আপনার বই আছে সাথে? জি স্যার, আছে। আচ্ছা, এই যে ট্র্যাডিশনাল ইকোনমিক্স এবং পলিটিক্যাল ইকোনমি, এইটার একটা ফাইন লাইন আমরা ড্র করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে প্রশ্ন হলো, ট্র্যাডিশনাল ইকোনমিক্সের চেয়ে পলিটিক্যাল ইকোনমি কতটুকু বেশি? এতটুকু নিশ্চিত করে বলতে পারছি যে ট্র্যাডিশনাল ইকোনমিক্সের চেয়ে বেরিয়ে গিয়ে, মানে আরেকটু সামনে গিয়ে পলিটিক্যাল ইকোনমি শুরু হয়েছে। তো পলিটিক্যাল ইকোনমি আরও কী কী বিষয় দেখে তো আইডেন্টিফাই করার চেষ্টা করেন, পরে আমাকে বলেন। কেউ আইডেন্টিফাই করতে পেরেছেন? এনিওয়ান এলস? এত সময় তো লাগার কথা না, যদি কিছু পড়া থাকে অন্তত অ্যাটলিস্ট। ডেভেলপমেন্ট ইকোনমিক্স যেটা সেটা স্যার মেকানিজমের সাথে ডিল করে। শরীফুল বলছেন না? কিসের সাথে ডিল করে? মেকানিজমের কোনো প্রতিষ্ঠান বা সামাজিক বা যে কোনো ইস্যুর মেকানিজমের সাথে স্যার। আচ্ছা, পুরো ক্লিয়ার হলো না কথাটা, তারপরেও এনিওয়ে কিছু তো আসলো এর বাইরে। জিএম তাজবিরুজ্জামান, কে আপনি?
আছেন? জি স্যার আছে। আপনার বই আছে হাতে? জি স্যার আছে। পলিটিক্যাল ইকোনমি কি বোঝা গেল? লাইনটা পড়েন। আপনি ডান পাশে, বইয়ের ডান পাশে দেখবেন ওই যে আউটার কলামে ওখানে দেওয়া আছে দ্য অ্যাটেম্প্ট টু মার্জ, পড়েন। The attempt to merge economic analysis with political policies to view economic activity in its political context. পলিটিক্যাল পলিসি না, পলিটিক্যাল পলিটিক্স। আচ্ছা, So, পলিটিক্যাল পলিটিক্স টু ভিউ ইকোনমিক অ্যাক্টিভিটি ইন, কি বললেন পরে? in its political context. আচ্ছা, আমাদের সাধারণত ট্রেডিশনাল ইকোনমির একটা কোর ইস্যু হলো ডিম্যান্ড সাপ্লাই, আর বলা হয়ে থাকে ডিম্যান্ড এবং সাপ্লাই এরাই ডিটারমাইন করবে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এবং এটাই হবে প্রাইস, এক্সাক্ট প্রাইস যেটা হওয়া উচিত। যেমন কিনা আমরা যদি বলি প্রাইস কিভাবে নির্ধারিত হয় একটা পণ্যের, তখন আমরা বলে থাকি যে ভাই প্রাইস তো এইভাবে নির্ধারিত হবে, বা প্রাইস এই জন্য বেড়ে গেছে যেহেতু ডিমান্ড বেড়ে গেছে, অথবা এইভাবে বলি যে প্রাইস এই জন্য বেড়ে গেছে যেহেতু সাপ্লাই কমে গেছে। এটা তো ওয়াইডলি নোন, অনেক জায়গায় শোনা থাকবে, তাই না? বলেন তো এখন পেঁয়াজের দাম বেড়ে গেছে কেন? সাপ্লাই কম। সাপ্লাই কম। অথবা কোন রমজানে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যায় কেন? ডিমান্ড বেশি। এই পার্টিকুলার সাপ্লাই দিয়ে সম্ভব হচ্ছে না। এগুলোকে রিজন হিসেবে বলা হলেও পলিটিক্যাল ইকোনমি বলছে ভিন্ন কথা, বলছে যে এটা এই জন্য যে পলিটিক্স, অর্থাৎ পেঁয়াজের দাম বেড়েছে পলিটিক্সের কারণে। যেমন কিনা সাপ্লাই কমের আরেকভাবে বলা যায় ইন্ডিয়া পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে, তাই তো বলা যেতে পারে না এইভাবে, একই কথা একটু ভিন্ন টোনে বললে তখন এটাকে আমরা বলছি, এই এক্সপ্লেনেশনটা হলো সাপ্লাই কম এই জন্য পেঁয়াজের দাম বেড়ে গেছে, এটা হলো ট্রেডিশনাল ইকোনমির উত্তর এক্সপ্লেনেশন। আর পলিটিক্যাল ইকোনমির উত্তর হলো যে যেহেতু ইন্ডিয়া সাপ্লাই রেস্ট্রিক্টেড করে দিয়েছে, তো এটা ন্যাচারাল কোনো প্রসেস না। পলিটিক্যাল ইকোনমি বিশ্বাস করে ট্রুলি ন্যাচারাল কোনো ইস্যুতে ডিমান্ড সাপ্লাই এবং প্রাইস নির্ধারিত হয় না, রেদার দিজ আর দ্য পার্টিস, এখানে হলো বিভিন্ন পক্ষ ইনভলভ, যারা তাদের বার্গেনিং পাওয়ার তাদের কাছে যেটা আছে, এই পাওয়ারটা এক্সারসাইজ করতে গিয়ে পণ্যের দাম কম বেশি হয়ে থাকে এবং সাপ্লাই ডিমান্ড প্রভাবিত হয়ে থাকে। অনেক সময় সাপ্লাই যাই হোক না কেন বা ডিমান্ড যে পর্যায়ে থাকুক না কেন, তো অথরিটি চাইলে পণ্যের দাম নির্দিষ্ট করে যেতে পারে। যেমন কিনা অনেক হাই ডিমান্ড আছে, তারপরেও বিটিআরসি মানে আমাদের টেলিকমিউনিকেশন রেগুলেশন বোর্ড আছে, যারা এই ডিমান্ড থাকা সত্ত্বেও বলতেছে যে না আপনি মোবাইলের ইন্টারনেটের চার্জ অথবা মোবাইলের যে এয়ার টাইম এটার চার্জ আপনি এত নিচে দিতে পারবেন না বা এত চেয়ে বেশি দিতে পারবেন না। এই যে প্রাইস নির্ধারিত হলো, এটা কিন্তু কোনো ন্যাচারাল ইকোনমিক গেম দিয়ে এই প্রাইসটা কিন্তু নির্দিষ্ট হয়নি, এটা হলো পলিটিক্যাল গেমের মাধ্যমে হয়েছে, তাই তো? ফর বেটারমেন্ট, ভালো কিছুর জন্যে। কিছু প্রোডাক্ট থাকে, আপনারা আগে ইকোনমিক্স ক্লাসে অবশ্যই জানেন বিষয়টা, সেটা হলো কিছু প্রোডাক্ট থাকে যেটা আমরা বলছি যে মেরিট গুড, আর কিছু প্রোডাক্টকে আমরা ডিমেরিট গুড বলি, তাই তো? হুমায়ুন বলেন তো মেরিট গুড কিরকম, একটা উদাহরণ দেন। হ্যালো হুমায়ুন, শুনতে পাচ্ছেন? হুমায়ুন, হ্যালো, শোনা যাচ্ছে স্যার? উত্তর দেন। হুমায়ুন তো শুনতে পাচ্ছেন না। হুমায়ুনকে আমরা রিমুভ না করি, ওয়েটিং রুমে পাঠিয়ে দিই। আচ্ছা, এখন আব্দুর রহমান শুনতে পাচ্ছেন, বলেন আপনি। মেরিট গুড হচ্ছে স্যার যেগুলা আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব, উৎসাহ বাড়াবো যে পণ্য সেল করার জন্য। আর ডিমেরিট হচ্ছে যেগুলো আমাদের জন্য ক্ষতিকর, মানে উদাহরণ হইতে পারে সিগারেট, ডিবেট। তারপরে আচ্ছা, তারপরে মেরিট গুডের উদাহরণ। মেরিট গুডের জন্য স্যার যে কোনো ভালো কিছু হইতে পারে, যেগুলো খাদ্য, ফ্রুট হইতে পারে,
ঠিক আছে, সিগারেট খাওয়া আর ওই যে ফ্রুট খাওয়ার মধ্যে যে পার্থক্য, ডিমেরিট ডিমেরিট। তো আমরা বলছি যে অনেক ডিমেরিট গুডের ক্ষেত্রে সরকার ইচ্ছাকৃতভাবে হাই প্রাইস যেমন নির্ধারণ করে দিতে পারে, অতিরিক্ত ট্যাক্স বসানোর মাধ্যমে যেভাবে হোক এটাকে ডিমান্ড সাপ্লাইয়ের বাইরে গিয়ে অ্যাকশন প্লে করতে পারে। এই বিষয়গুলোই পলিটিক্যাল ইকোনমির আলোচনার মূল বিষয়বস্তু। আমার মনে হয় আপনারা ধরতে পেরেছেন ফাইন লাইনটা কোথায়, অর্থাৎ ট্রেডিশনাল ইকোনমি সাথে পলিটিক্যাল ইকোনমির কনসেন্ট্রেশনের পার্থক্য আছে, তাই তো? পার্থক্যটা কোথায় বোঝা গেল একটু আলোচনা করেন দেখি। আর কেউ? কাউসার বলেন দেখি। হ্যালো হ্যালো কাউসার। জি স্যার। বলেন। কি সমস্যা? সরি স্যার। আচ্ছা ঠিক আছে, একটু পরে বলেন। আর কেউ? ফারহানা বলেন। 1033 ফারহানা। হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি আরেকবার বলি, ফারহানা বলেন। ফারহানাকে আমরা ওয়েটিং রুমে পাঠিয়ে দিই। আচ্ছা, এই আব্দুর রহমান আমরা কাকে ওয়েটিং রুমে পাঠিয়েছিলাম এর আগে? তো আপনি হুমায়ুনকে কি আপনি এন্টার করে দিয়েছেন নাকি কেউ? কি এন্টার? কি অন্য কেউ তো পারবে না এন্টার করতে, কোর্স হচ্ছে একজন হেল্পফুল আছে। জি স্যার, মানে ঢুকতে। শরীফুল কি করেছেন আপনি? তাকে এন্টার করিয়েছেন? হুম? কেন কেন? হুম? আর সে আসছে এই জন্য এন্টার করাইছে। আসছে, কথা বলতেছি স্যার। হুমায়ুন ঠিক আছে। শরীফুল বলেন। সরি স্যার, আর কেউ হুম। সরি স্যার, যাদের বের করবেন এদের এন্টার করবেন না স্যার। আপনি করবেন এন্টার, আপনি কেন করবেন? আপনার কাজ তো এন্টার করানো, কিন্তু আমি যাকে বের করে দিলাম আপনি তাকে এন্টার করে দিলে তাহলে আপনি হোস্ট হয়ে যান, সেটি তো ভালো, তাই না? আপনি কিছু বলেন তাহলে বিষয়টা সম্পর্কে শুনি। ইয়ে ট্রেডিশনাল ইকোনমিক্সের সাথে পলিটিক্যাল ইকোনমিক্সের কোনটা ফাইন লাইনটা কোথায়? স্যার ওই ডিমেরিটস আর মেরিটস গুডস সম্পর্কে কিছু বলবো নাকি স্যার ওইটাই? না, ডিমেরিটস করছো, এটা প্রসঙ্গক্রমে এসেছিল, এই জন্য জানতে চাইলাম। আমি জানতে চাচ্ছি যে ট্রেডিশনাল ইকোনমিক্স আমাদের যে মূল পয়েন্ট, ট্রেডিশনাল ইকোনমিক্সের সাথে পলিটিক্যাল ইকোনমির কি পার্থক্য? আচ্ছা, কোন জায়গাটা দিয়ে বোঝা যাবে যে এটা পলিটিক্যাল ইকোনমি? এই জন্য কনসেন্ট্রেশনের কি পার্থক্য হয় দুটোর মধ্যে, নাকি তো সবই একই কথা? ট্র্যাডিশনাল ইকোনমিক্স স্যার ডিমান্ড আর সাপ্লাই এর উপর ভিত্তি করে হুম প্রোডাক্টের প্রাইস বাড়ে কমে। আর এইগুলো বাদ দিয়ে অন্যান্য ভাবেও ডিমান্ড সাপ্লাই না করেও অন্যান্য ভাবে কোনো প্রোডাক্টের প্রাইস বাড়ানো বা কমানো বা হচ্ছে স্যার প্রোডাক্টের সাপ্লাই বাড়ানো বা কমানো যায়, বা কোন একটা প্রোডাক্ট গ্রহণে মানুষকে নিরুৎসাহিত করা যায় স্যার। আচ্ছা, আপনি হ্যাঁ, এটা আমি উদাহরণ হিসেবে বলেছিলাম যে প্রোডাক্টের দাম ন্যাচারালি নির্ধারিত হওয়ার বাইরে অনেকেই আছে পার্টিজ যারা কিনা এটা নির্ধারণ করে থাকে, তাদের প্রভাব এখানে কাজ করে, এদেরকে রিকগনাইজ করে হলো পলিটিক্যাল ইকোনমি। অর্থাৎ এন্টিটিস বা পার্টিজ, তাদেরকে যারা এটা ডিমান্ড সাপ্লাই সহ ইকোনমিক গেম প্লে করে, তাদেরকে রিকগনাইজ করে যারা, তাদেরকে আমরা বলছি পলিটিক্যাল ইকোনমি। আর সাধারণভাবে এদের আলোচনা নাই হলো আমাদের ট্রেডিশনাল ইকোনমিক্সের মধ্যে। আচ্ছা, যেমন এখানে আপনি এটা দেখেন, লেখাটা দেখেন, পলিটিক্যাল ইকোনমি গোজ বিয়ন্ড ট্রেডিশনাল ইকোনমি টু স্টাডি অ্যামং আদার থিংস দ্য সোশ্যাল অ্যান্ড ইনস্টিটিউশনাল processes through which certain groups of economic and political elites influences the allocation of some product resources
নাও অ্যান্ড ইন দ্য ফিউচার। আমার মনে হয় এতটুকু হলেই বোঝা যাবে কথাটা যা বলা হলো। অর্থাৎ এখানে মূল কথা হলো যে ট্রেডিশনাল ইকোনমির চেয়েও বেশি পলিটিক্যাল ইকোনমি স্টাডি করে এবং আদার থিংস অন্যান্য জিনিস যেগুলো ইয়েতে আছে ট্রেডিশনাল ইকোনমি সেগুলো তো করেই, এর বাইরেও তারা স্টাডি করে সোশ্যাল এবং ইনস্টিটিউশনাল প্রসেসগুলোকে। ঠিক আছে, প্রসেসগুলোকে through which certain group or economic and political elites influence the allocation। তার মানে সোশ্যাল গ্রুপগুলো অথবা পলিটিক্যাল গ্রুপগুলোকে আলোচনার মধ্যে এনেছে হলো পলিটিক্যাল ইকোনমি, যেটা ট্রেডিশনাল ইকোনমিতে করা হয়নি। আমার মনে হয় বুঝতে পেরেছেন আপনি, তাই না? আচ্ছা, হুমায়ুন আরেকটা question ছিল। হ্যাঁ হাসিব, হ্যাঁ বলেন। আমাদের দেশে যে সিন্ডিকেট করে কোনো প্রোডাক্টের দাম বাড়িয়ে দেয়, এটা কোন ইকোনমিতে পড়ছে? ইকোনমি তো আসলে দেশের ইকোনমি, সব দেশের ইকোনমি একরকমই, কিন্তু অ্যানালাইসিস, ইকোনমিক অ্যানালাইসিস অর্থাৎ এই বিষয়টা যদি অ্যানালাইজ করা হয়, এটা যারা করে থাকে তাদেরকে আমরা পলিটিক্যাল ইকোনমি বলি। অর্থাৎ এটা তো অ্যাকাউন্টিং এর সাবজেক্ট না, এটা তো বুঝতেই পারছেন, কারণ অ্যাকাউন্টিং এটা নিয়ে ডিল করে না। ঠিক একইভাবে ইকোনমিক অ্যানালাইসিস যেটা অর্থাৎ ট্রেডিশনাল ইকোনমিক অ্যানালাইসিসের মধ্যেও এটা আসে না, এই আলোচনাটা এর বাইরে চলে যায়। কিন্তু পলিটিক্যাল ইকোনমি এটা নিয়ে আলোচনা করে। আমরা তো একটা স্টাডির এরিয়া বলছি, তো ট্রেডিশনাল ইকোনমি এই এরিয়াতে কাজ করে থাকে। বোঝা গেছে কথাটা? জি স্যার। হুম? জি স্যার, যেমন আমাদের বাজার তদারকির দায়িত্বে আছে ভোক্তা অধিকার পরিষদ আছে, ইনারা কি পলিটিক্যাল অথরিটি নাকি গভর্নমেন্ট? পলিটিক্যাল অথরিটিও বলছি না, এরা হলো পার্টিস অর্থাৎ গ্রুপ, যারা কিনা বাজারের দামকে নির্ধারণ করে দিতে পারে বা বাজারকে প্রভাবিত করতে পারে। এই সমস্ত পার্টি নিয়ে যে স্টাডি, যে অধ্যয়ন এদেরকে নিয়ে আলোচনা করে, তাদেরকে আমরা পলিটিক্যাল ইকোনমি বলি। যেমন হিসাব বিজ্ঞানের সংজ্ঞা পড়েছেন আমরা, হিসাব বিজ্ঞান হলো অর্থের হিসাব, লেখা, তারপরে কি জানি বিন্যাস, সেটা রিপোর্টিং ইত্যাদি ইত্যাদি সবকিছুই যারা করে এই বিজ্ঞানকে আমরা হিসাব বিজ্ঞান বলি। একইভাবে এই ইকোনমিক্সকে আমরা পলিটিক্যাল ইকোনমিক্স বলি, যে ইকোনমিক্সের মধ্যে ডিমান্ড সাপ্লাই সহ অন্যান্য পলিটিক্যাল ইকোনমিক অ্যানালাইসিসের মধ্যে স্পেশাল গ্রুপ, পলিটিক্যাল গ্রুপ বা ইনফ্লুয়েন্স গ্রুপ, এদের বিষয়ে আলোচনা করা হয়। এদেরকে আলোচনা যখন করা হয় যে স্টাডির মধ্যে, এই স্টাডিটাকে আমরা নাম দিয়েছি পলিটিক্যাল ইকোনমি। বুঝতে পেরেছেন কি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, অর্থাৎ আমরা একটা স্টাডির কথা বলছি, যে স্টাডিতে এই সিলেবাসটা আছে, সিলেবাসের মধ্যে এই অংশগুলো আছে। আমাদের একটা কোর্স একটা বিষয় নিয়ে ডিল করে, তাই তো? তো আমরা কোর্সের নাম দিই তো ওই হিসেবে যে বিষয়গুলো নিয়ে ডিল করেছে। আমরা পলিটিক্যাল ইকোনমি বলছি ওই ইকোনমিক অ্যানালিসিসকে, কারণ একটা হলো মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স অথবা সিম্পলি ইকোনমিক্স বলতে আমরা যে জিনিসটাকে বুঝি। এর বাইরেও আরেকটা টার্মিনোলজি খুব পপুলারিটি পাচ্ছে, সেটা হলো পলিটিক্যাল ইকোনমি। তো যখন পলিটিক্যাল ইকোনমির কথা বলা হবে, তো তখন তো আসলে একটা কোশ্চেন থেকেই যাচ্ছে যে এটা আবার কোন জিনিসটা, পলিটিক্যাল ইকোনমি বলতে কি বোঝাচ্ছে? তখন আমরা উত্তর দিচ্ছি যে পলিটিক্যাল ইকোনমি বলতে বোঝাচ্ছে হলো যে ইকোনমির মধ্যে ইকোনমিক ফোর্স, ইকোনমিক অ্যানালাইসিস করতে গিয়ে স্পেশাল পার্টি অথবা ইকোনমিক গ্রুপ, এলিট গ্রুপ বা পলিটিক্যাল গ্রুপ, তাদের ইনফ্লুয়েন্সকেও বিবেচনা করা হয়, তাদের মেকানিজমগুলোকেও আলোচনার মধ্যে আনা হয়। তো এটাকে আমরা পলিটিক্যাল ইকোনমি বলছি। আমরা এগুলো নিয়ে বিস্তর গবেষণা আলোচনা আমাদের এই সাবজেক্ট এরিয়ার মধ্যে হয়, পলিটিক্যাল ইকোনমি চ্যাপ্টারের মধ্যে, যেখানে আমরা গভর্নমেন্টের প্রভাব, গভর্নমেন্ট কিভাবে প্রাইসকে নিয়ন্ত্রণ করতে পারে, কি কি করা উচিত, কি কি করা অনুচিত, ভালো হোক মন্দ হোক, পজিটিভ হোক নেগেটিভ হোক, সব আলোচনা এখানে হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় এখন আমরা আসি আবার ফিরে, সেটা হলো আমাদের যে স্টাডি ডেভেলপমেন্ট ইকোনমিক্স, এটার কথাটা একটু বলবো, এটার কথাটা ফিরে আসি, কারণ আমাদের কোর্সটা তো পলিটিক্যাল ইকোনমির কোর্স না। সুতরাং আমরা চলে যাচ্ছি ডেভেলপমেন্ট ইকোনমিক্সের মধ্যে, শুধুমাত্র বোঝার জন্য যে ইকোনমিক্সের সাধারণভাবে ইকোনমিক্স বলতে যা বোঝায় এর বাইরেও বিশেষায়িত ইকোনমিক্স বলেও কিছু বিষয় আছে। বিশেষায়িত ইকোনমিক্স যেমন কিনা আপনি অ্যাকাউন্টিং বলতে সাধারণভাবে সবকিছু বোঝায়, কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলতে আমরা পার্টিকুলার কিছু বিষয়কে বুঝি, বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বলতেও আমরা অ্যাকাউন্টিং এর একটা বিশেষ বিষয়কে বুঝি, তাই না?
হুম, ঠিক কিনা? জি স্যার। ঠিক একইভাবে অ্যাকাউন্টিং এর মধ্যে, অ্যাকাউন্টিং এর সাথে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে পার্থক্য, তো এটার মধ্যে স্পেশালাইজেশন আছে, বিশেষায়িত বিষয় আছে ইত্যাদি। এরকমই ইকোনমিক্সের চেয়ে ইকোনমিক্সের সাথে পলিটিক্যাল ইকোনমিক্সের এরকম পার্থক্য। আচ্ছা, এখন আমাদের প্রসঙ্গক্রমের বিষয় হলো ডেভেলপমেন্ট ইকোনমিক্স বলতে কি বোঝায়? অনুমান করা যায় নাম থেকে, তারপরে আপনারা একটু দেখে বললে ভালো। ডেভেলপমেন্ট ইকোনমিক্সের সংজ্ঞাটাও পাশে দেওয়া আছে, দ্য স্টাডি অফ হাউ ইকোনমিক্স, পেয়েছেন 10 পেজের বাম পাশে। হুমায়ুন বলেন তো দেখি, আপনি তো ফিরে আসলেন। হ্যালো, হুম, হ্যালো হুমায়ুন বলেন। হুম, হুমায়ুনকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আপনি কোথায় আছেন? বাইক চালাচ্ছেন? হুমায়ুন, নেট প্রবলেম করতেছে তো ওইখানে গেছেন কেন? বাসায় থাকবেন না? ক্লাস না? আর ওর বাসায় অনেক প্রত্যন্ত এলাকায় পড়ছে। তাই? আচ্ছা, ক্লাসের জন্য তো অনেক দূরে হেঁটে আসতে হয়, কি করবেন? বর্তমান বাস্তবতায় আপনাকে একটু হেঁটে আসতে হবে, কোথাও যেতে হবে এক জায়গায় যেখানে ক্লাসটা করা যায়। প্রত্যন্ত বলতে কোন কোন দেশে আবার? বাংলাদেশেই তো? খাগড়াছড়ি তো না আবার? হুম, ঠিক আছে। তার মানে হুমায়ুনকে আসলে পাওয়া যাবে না, মানে থাকে না থাকে আমার আমার পয়েন্ট অফ ভিউ থেকে একই রকম। তো ডেভেলপমেন্ট ইকোনমিক্সের অংশটুকু পড়েন, সবাই দেখেন। আমার কোশ্চেন হলো, যেটা আগে বলে রাখি, যেটা আপনাকে করার পর করা হবে, সেটা হলো যে ডেভেলপমেন্ট ইকোনমিক্স বলতে কি বোঝায়, এটা হলো প্রশ্ন। উত্তর আপনার কাছে, আপনি দেখেন, দেখে তারপর বলবেন। কোশ্চেনটা নট অনলি টু হুমায়ুন, হুমায়ুনের জন্য না, সবার জন্যই। বাকিরাও দয়া করে দেখেন। পেয়েছেন? পড়েছেন? আপনাদের টাইম যা লাগছে তাতে মনে হচ্ছে যে এটা এই এখনই আপনাকে দেখতে বললাম, আগে আপনার সুযোগই পান নাই, ব্যাপারটা এরকম? হুম, আনিকা বলেন তো দেখি। না স্যার, দেখা হয়েছে স্যার। দেখা হয়েছে তো, তারপর তো মনে হচ্ছে যে আইডিয়া তারপর তৈরি হচ্ছে না। আনিকা বলেন। আনিকা কোথায় আছেন? হ্যালো আনিকাকে আমি খুঁজছি। ওয়েটিং রুম, ওয়েটিং এ দিয়ে দিলাম। আচ্ছা, ট্রুলি বলেন তো দেখি, আসলে এটা এই চ্যাপ্টারটা দেখার সুযোগ হয়েছে কয়জনের? হুম, বেশি দেখার সুযোগ হয়নি স্যার। আচ্ছা,
ঠিক আছে, আমরা ডেভেলপমেন্ট ইকোনমিক্স সম্পর্কে যে কথাটা এখানে বুঝতে পারি, দ্য স্টাডি অফ হাউ ইকোনমিজ আর ট্রান্সফর্ম, এটা খুব ইম্পর্টেন্ট একটা কি পয়েন্ট, ট্রান্সফর্ম ফ্রম stagnation to growth, and from low economy to high economy status, and overcome problems of absolute poverty. Absolute poverty. And overcome problems of absolute poverty. আচ্ছা, তার মানে এখানে ডেভেলপমেন্ট ইকোনমিক্স বলতে আমরা বলছি যে ইকোনমির এই অংশটুকু যেখানে আমরা বলি যে ইকোনমিক্স কিভাবে ট্রান্সফর্ম করে, পরিবর্তন হয়, স্ট্যাগনেন্ট সিচুয়েশন অর্থাৎ একদম স্থির একটা কন্ডিশন থেকে গ্রোথের দিকে যেতে পারে। ইকোনমি স্থির থেকে উন্নতি, গ্রোথের দিকে যায়, এরকম। আরেকটা হলো লো ইনকাম টু হাই ইনকাম স্ট্যাটাস, এরকম। তো আমার কথা কি বোঝা যাচ্ছে? তো স্যার রিপিট হচ্ছে কথাটা। আমি আমার কানেও রিপিট শুনতে পাচ্ছি। এখন আবার শোনা যাচ্ছে রিপিট, ভালো। আচ্ছা, আমরা কথাটা হলো যে ট্রান্সফরমেশন, পরিবর্তন। আপনি আপনার জীবন সাধারণভাবে চিন্তা করুন, উন্নয়ন বলতে আপনি কি বুঝেন? আপনি 2 বেলা খেতেন, এখনো 2 বেলা খান, তখন আর উন্নয়ন হলো না। কারণ একটা বেলা যদি বাড়াতে পারলেন খাওয়ার হিসেবে, বা একটা মেনু কালকের চেয়ে গতকালকের চেয়ে আজকের মেনু হিসেবে একটা মেনু বেশি হলে অ্যাডেড, তখন আমরা এটাকে উন্নয়ন বলি, গ্রোথ বলি। তো আমরা বলছি যে ডেভেলপমেন্ট একটা সঙ্গে হলো স্ট্র্যাগনেন্ট অর্থাৎ স্থির অবস্থা থেকে গ্রোথে আনা, গ্রো করছি আমি, গ্রোথে আনা, গ্রোথে ট্রান্সফর্ম করা, পরিবর্তন, গ্রোথে পরিবর্তন হলো ডেভেলপমেন্ট ইকোনমিক্সের কাজ। ঠিক আছে, হুমায়ুন আপনি মনে হয় অনেক কথা বলতে যাচ্ছেন অনেক, কিন্তু আপনার কথা তো শুনতে পাচ্ছি না নেটওয়ার্কের ইস্যুর কারণে সম্ভবত। কি করবেন আপনি? মিউটেড থাকেন, আপনার জন্য তো এখন কিছু করার নেই। পরবর্তীতে আমার মনে হয় কি আপনাদের একটা ফেসবুকে, আমি কমফোর্টেবল না, তার চেয়ে বেশি বিষয় হলো ফেসবুকে আসলে তো অনেক সবার সাথে আননেসেসারি ইস্যু নিয়ে রিপিট হচ্ছে, আবার আননেসেসারি কমিউনিকেশনে যেতে হয়, যেটা আমি চাচ্ছি না। তো এই জন্য একটা মেসেঞ্জার গ্রুপ হলে কেমন হয় আমার ক্লাসটার জন্য, ডেভেলপমেন্ট ইকোনমিক্স, এটা এই নামে, হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ করে দিয়ে এখানে আমাদের যারা যারা আছে, অর্থাৎ আমাদের যে হুমায়ুন সহ সবাই, হ্যাঁ সবাইকে আমরা এখানে যোগ করে নিই। যারা কিনা কোনো কোয়েশ্চেন থাকলে আমার কাছে জানার জন্য হোক, এটা অন্য সময় আপনি করতে পারেন, ওই এর মধ্যে কোনো ইস্যু থাকলে। ক্লাসের বাইরেও, বিয়ন্ড দ্য ক্লাস আমাদের একটা সুযোগ থেকে গেল। জি স্যার, ঠিক আছে স্যার, আমি কই দিব না স্যার। আচ্ছা, আমরা যে জায়গায় আছি সেটা হলো ডেভেলপমেন্ট ইকোনমিক্সের কনসেন্ট্রেশন হলো আমাদের স্ট্যাগনেন্সের স্ট্যাটাস থেকে গ্রোথে আনার জন্য যে ট্রান্সফরমেশন, এটা হলো এটার কনসেন্ট্রেশন, এটার মূল কনসেন্ট্রেশন মানে ফোকাস, এর ফোকাস হলো এই জায়গাটায়। আরেকটা ফোকাস আছে সেটা হলো ফ্রম লো ইনকাম টু হাই ইনকাম স্ট্যাটাস, আরেকটা ইস্যু। আর নাম্বার 3 ইস্যু হলো ওভারকাম প্রবলেমস অফ অ্যাবসলিউট পভার্টি। অ্যাবসলিউট পভার্টি দূর করা, এটা আরেকটা বিষয় ডেভেলপমেন্ট ইকোনমিক্সের কনসেপ্ট। তার মানে ডেভেলপমেন্ট ইকোনমিক্স কাজ করে 3টা মেজর ইস্যু নিয়ে, ট্রান্সফরমেশন ফ্রম স্ট্যাগনেন্ট কন্ডিশন টু গ্রোথ সিচুয়েশন। তার মানে স্ট্যাগনেন্ট কন্ডিশন থেকে গ্রোথ সিচুয়েশনে ট্রান্সফর্ম করার ইস্যুটা হলো তাদের কনসার্ন, তাদের একটা ফোকাস ইস্যু। নাম্বার 2 হলো লো লেভেল ইনকাম থেকে হাই লেভেল ইনকামে নিয়ে যাওয়া। আরেকটা হলো ওভারকাম করবে পভার্টি শুধু না, পভার্টি তো ওভারকাম করা যায় না, এলিভিয়েট করা যায়, তবে অ্যাবসলিউট পভার্টিটা দূর করা যেতে পারে, এটাকে আমরা ওভারকামের কথা বলতে পারি। বুঝা গেছে? এই ইস্যুটা আপনি লিখবেন এখানে, যদি ডেভেলপমেন্ট ইকোনমিক্স কাকে বলে এই বিষয়টা আসে। আর এখানে এর মধ্যে পাশে আলোচনার মধ্যে সুন্দর আলোচনা আছে
কারণ হলো in addition to being concentrated with the efficient allocation of existing scarce or idle productive resources and with their sustained growth over time, it must also deal with the economic, social, political and institutional mechanisms, both public and private, necessary to bring about rapid, ব্র্যাকেটে লিখলো কি, at least by historical standard, and large scale improvements in level of living। তার মানে লেভেলস অফ লিভিং, এটাকে আমরা একটা ফাস্ট অথবা একটা র্যাপিড অথবা লার্জ স্কেল ইমপ্রুভমেন্টে নিয়ে যাওয়াটাই হলো আমাদের ডেভেলপমেন্ট ইকোনমিক্সের কাজ। আচ্ছা, এখানে এতটুকুই। আমরা এরপরে চলো, এখানে কিছু কোয়েশ্চেন আছে, আপনি পরের পেজে 11 নম্বর পেজে কোয়েশ্চেন নাম্বার 1 to 30 ক্লাস, হ্যাঁ 30 তো থাকার কথা, হ্যাঁ 30 পেজ 14 পর্যন্ত, 11 থেকে 14। এই কোয়েশ্চেনগুলো শুধু এই চ্যাপ্টারেই শুধু তা না, বরঞ্চ পুরো ডেভেলপমেন্ট ইকোনমিক্সের যে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনটা বোঝার জন্য আপনাকে সাহায্য করবে। অর্থাৎ ডেভেলপমেন্ট ইকোনমিক্স কী কী বিষয় নিয়ে কাজ করে, হ্যাঁ কী কী বিষয় নিয়ে কাজ করে সেটা বোঝার জন্য ইভেন এখানে বইয়ের 15টা চ্যাপ্টার আছে, 15টা চ্যাপ্টার থেকেই ছোট একটা দুটা করে কোশ্চেন দেওয়া আছে, এখানে মেজর ইস্যুটা বোঝা যাবে। এই কোশ্চেনগুলো উত্তর দেওয়াই হলো ডেভেলপমেন্ট ইকোনমিক্সের স্কোপ। আচ্ছা, আরেকটা বিষয় এখানে আছে, দ্য ইম্পর্টেন্ট রোল অফ ভ্যালুজ ইন ডেভেলপমেন্ট ইকোনমিক্স। ভ্যালুর গুরুত্ব কি? আগে একটু বলেন তো ভ্যালু কি, এই জিনিসটা বোঝেন কিনা? ভ্যালু মানে কি? ভ্যালু শব্দটা তো আগে শুনেছেন নিশ্চয়ই, তাই না? জি স্যার, মূল্য, প্রাইস। মূল্য, প্রাইস। ভ্যালু আর প্রাইস একটু পার্থক্য আছে, প্রাইস আর ভ্যালুতে কথা না, তারপরে ভ্যালুর সাথে প্রাইসের একটা পার্থক্য আছে, একটা ফান্ডামেন্টাল। ভ্যালু হলো কি পরিমাণ স্যাটিসফ্যাকশন দেওয়া হলো এটা। আচ্ছা, ভ্যালু হলো একটা এক ধরনের স্যাটিসফ্যাকশন লেভেল। আর কারো কোনো মত আছে কোনো? স্যার মানিটরি ওয়ার্থ, যেটা আমরা ডিজার্ভ করি। আচ্ছা, আমরা যা ডিজার্ভ করি এটাই হলো ভ্যালু ইন মানিটারি ওয়ার্থ, অর্থের মূল্যে। ভ্যালু এক ধরনের পারসেপশন, এক ধরনের অনুভব, তাই না? যা পারসিভ করি আমি। আচ্ছা, আপনি ভ্যালুর সংজ্ঞাটা একটু পড়েন, ওই পরের পৃষ্ঠায় 16তে, পেজ 16-এ চলে যান। দেখেন ভ্যালু লেখা আছে প্রিন্সিপালস, স্ট্যান্ডার্ডস অর কোয়ালিটিস দ্যাট এ সোসাইটি অর গ্রুপস within it considers worthwhile or desirable। আচ্ছা, যে জিনিসকে আমরা ডিজায়ারেবল বলি এটাই ভ্যালুয়েবল আমাদের কাছে, তাই তো? ভ্যালুয়েবল মানে আমাদের এটা ডিজায়ার করি, আশা করি, চাই। তো যেটাকে কনসিডার করা হয় ওর্থওয়াইল, দামি মনে করা হয়, মূল্য দেওয়া হয়, ওর্থওয়াইল মনে করা হয়। আর যেটাকে ডিজায়ারও করা হয়, আশা করা হয়, এটাকেই ভ্যালু বলা হবে। ভ্যালু এবং প্রাইসের মধ্যে পার্থক্য হলো, প্রাইস হলো যা আমি স্যাক্রিফাইস করে থাকি, এটাকে প্রাইস বলে। আর ভ্যালু হলো যেটা আমি রিসিভ করে থাকি। দুইটা পয়েন্ট অফ ভিউ আর কি, দেখার জায়গার থেকে পার্থক্য। ভ্যালু আমি কাউকে দেই না, ভ্যালুটা আমি যা অনুভব করি, ফিল করি। যেমন কিনা আমি 10 টাকা খরচ করলাম, তো আমি একটা রিক্সায় উঠলাম, রিক্সা থেকে নেমে একটু ওই জায়গায় গেলাম, তো আমি নিজেকে একটা ভ্যালু আমি তাকে দিলাম 10 টাকা, এটা প্রাইস আমি যেটা স্যাক্রিফাইস করলাম। আর ভ্যালু হলো যেটা আমি যে কমফোর্টেবলি এই যে কাদার জায়গাটা বা এই পানির জায়গাটা পার হইতে পারলাম, এটা হলো আমার ভ্যালু। এই যে কমফোর্ট আমি পেলাম, কাদার বা পানির একটু জায়গা ছিল, অল্প একটু জায়গা, এই জায়গাটা পার হওয়ার জন্য 10 টাকা দিতে হলো, কিন্তু 10 টাকা দিয়ে একটা রিক্সায় বা কোনো একটা জায়গায় উঠে পার হয়ে গেলাম। পানি পার হয়ে গিয়ে আমার তো কাদা আমার কাপড়ে, জামায় বা আমার চলার, আমার সামনে কমফোর্টটা নষ্ট হলো না। তো এই ক্ষেত্রে ভ্যালু হলো যে কমফোর্ট, আর প্রাইস হলো 10 টাকা, যে 10 টাকাটা আমাকে দিতে হয়েছে। আর মানে কি স্যার, ভ্যালুটা কি পারচেজ করে নিতে হয়? ভ্যালু পারচেজ করার জন্য যা স্যাক্রিফাইস করা হয় এটাকে আমরা প্রাইস বলি, ভ্যালু পাওয়ার জন্য।
যা স্যাক্রিফাইস করতে হয়। ঠিক আছে? আচ্ছা, ভ্যালু তার মানে ইনপুট পয়েন্ট অফ ভিউ থেকে, আপনার পাওয়ার পয়েন্ট অফ ভিউ থেকে, রিসিভ ভ্যালু অলওয়েজ টু রিসিভ, যেটা রিসিভ করা হয়। আচ্ছা, এখানে আমরা ভ্যালুর কথাটা কোথায় এসে গেল, কোন জায়গাটায় আমরা গিয়ে এসে গেল? হ্যাঁ, দ্য ইম্পর্টেন্ট রোল অফ ভ্যালুজ ইন ডেভেলপমেন্ট ইকোনমিক্স। ডেভেলপমেন্ট ইকোনমিক্সে ভ্যালুর গুরুত্ব কি? আসলে ইকোনমিক্স তো ভ্যালুকে ঘিরেই, শুধু ডেভেলপমেন্ট ইকোনমিক্স কেন হবে? তারপর কোশ্চেনটা এখানে করেছে, বিশেষ একটা কারণ আছে। আমি যখন পড়তে গেলাম তখন বুঝতে পারলাম না ওরা এটাকে বিশেষভাবে দেখতে চেয়েছে ভ্যালুর গুরুত্ব ডেভেলপমেন্ট ইকোনমিক্সের ক্ষেত্রে কোথায়। আচ্ছা, ডেভেলপমেন্ট ইকোনমিক্সের জন্য ভ্যালুকে আলাদাভাবে দেখতে চেয়েছে। যেমন কিনা সেকেন্ড প্যারাতে, এই প্যারা ফার্স্ট প্যারাতেই মাঝখানে মহাত্মা গান্ধীর একটা ইস্যু লাইন আছে, কোথায় এক জায়গায় দেখবেন। হ্যাঁ, আমি পেয়েছি 1 2 3 4 5 6 7 নম্বর লাইন। দ্য ভেরি কনসেপ্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড মডার্নাইজেশন represent implicit as well as explicit values, explicit value premises about desirable good and achieving what Mahatma Gandhi ... অর্থাৎ এই লাইনটার মিনিং তো বুঝতে পারলেন। আচ্ছা, কি বললো? দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড মডার্নাইজেশন বলতে রিপ্রেজেন্ট করে একটা ইমপ্লিসিট ভ্যালুকে। আমি উন্নয়ন হয়েছে আমার, আমি যে উন্নত হয়েছি, এটা একটা ফিল করারও বিষয়, এটা এখানে বলতে চাই। ঠিক আছে? মডার্নাইজেশনও এক ধরনের রিপ্রেজেন্ট করে ইমপ্লিসিট ভ্যালুকে। ঠিক আছে? ইমপ্লিসিট অর এক্সপ্লিসিট ভ্যালু। ইমপ্লিসিট মানে যেটা তো আপনি অনুক্ত বলছেন না, আর এক্সপ্লিসিট যেটা বলতেও পারছেন। যেমন কিনা আপনি MBA ডিগ্রি অর্জন করলে আপনার জ্ঞানের পরিমাণ ব্রেন স্ক্যান করার পরে দেখা যাবে একই আছে, BBA এর মতোই, কিন্তু কেন যেন আপনি ফিল করছেন যে ইউ আর ভ্যালুড, মোর ভ্যালুড, আপনি নিজেকে আরো ভ্যালুড মনে করছেন। জ্ঞানের হিসেবে কোনো পার্থক্য হয় নাই, কিন্তু আপনার ব্রেনটা স্ক্যান করে দেখা যাবে যে আপনার পড়া বিদ্যা যা ছিল আগে তাই আছে, বরঞ্চ কিছু কমেও গেছে, এই লাইনের বিদ্যা অন্য লাইনের বিদ্যা বেশি ঢুকে গেছে। ফলে যে BBA এর MBA এর বিজনেস এডুকেশন মাথায় আগের চেয়ে কম হয়ে গেছে, ভোতা হয়ে গেছে। তো কিন্তু তারপর আপনি একটা ভ্যালু ফিল করছেন। এটা এই যে MBA ডিগ্রি, আই ওন এ ডিগ্রি, আমি একটা ডিগ্রি অর্জন করেছি। আপনারা তো MBA স্টুডেন্ট না, সরি BBA না, তো BBA পাশ করার পরে বা আগে পাশ করার পরে আপনি যে গ্রাজুয়েটেড হয়েছেন, এই নিয়ে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিবেন, আপনি বলবেন যে আমি এখন BBA হোল্ড, আমি গ্রাজুয়েট হয়েছি, ফার্স্ট ক্লাস নাগরিক, দেশের প্রথম শ্রেণীর নাগরিক, দিস এন্ড দিস। এই যে কথাগুলো আপনি বলতে পারছেন, এগুলোকে আমরা বলছি এক্সপ্লিসিট ভ্যালু। অর্থাৎ যে ভ্যালুটা আপনি চাই এক্সপ্রেস করতে পারেন, প্রকাশ করতে পারছেন। আর ইমপ্লিসিট ভ্যালু হলো যে ভ্যালুগুলো আপনি কাউকে কিছু বলতে পারছেন না অথবা ফিল করতে পারছেন। ইউ ফিল অনার্ড, আপনি নিজেকে অনার্ড ফিল করছেন সামথিং। তো বলার কিছু নাই, কাউকে বোঝানোর কিছু নাই, কিন্তু ইউ ফিল সামথিং গুড, আপনি ভালো অনুভব করেন। যেমন কিনা আপনি কারো একটা পাওনা ছিল আপনার কাছে 100 টাকা, ওই 100 টাকাটা আপনি তার কাছে গিয়ে দিয়ে হাতে ধরিয়ে দিয়ে আসলেন, ফিরে আসার পর আপনার ভালো লাগছে। অথবা আপনার নামাজ পড়ার দরকার ছিল, ওয়াক্ত হয়ে গেছে, নামাজের সময় পার হয়ে যাচ্ছিল, তো আপনি শেষ মুহূর্তে কোনোভাবে নেমে, গাড়ি থেকে নেমে, বাস থেকে নেমে বা ক্লাস থেকে বের হয়ে নামাজ পড়ে তো আসতে পারলেন, তো ফিল সামথিং গুড ইনসাইড, আপনার ভেতরে ভালো অনুভব করছেন। তো এটাকে আমরা বলছি স্পিরিচুয়াল ভ্যালু, অর্থাৎ ইমপ্লিসিট ভ্যালু বলছি আমরা। এই যে ভ্যালু ফিল করতে পারা, যেটা অনুভব করা যায়, এরকম বিষয়কে আমরা ভ্যালু বলছি। তো এটার গুরুত্ব ডেভেলপমেন্ট ইকোনমিক্সে কোথায়? এক কথায় বললে ডেভেলপমেন্ট ইকোনমিক্স কনসেন্ট্রেটই করে এটাকে ঘিরে, ভ্যালুকে সেন্টার করেই সমস্ত ডেভেলপমেন্টের কথাগুলো চলতে থাকে। একটা কথা খুব সুন্দর বলা হয় যে গ্রোথ উইদাউট ডেভেলপমেন্ট, লিখে রাখেন তো কাগজে। পরের এটা চ্যাপ্টারটা পরে পরের ক্লাসের আগেই আমাকে এটা অ্যাসাইনমেন্ট হিসেবে এটা লিখবেন যে হোয়াট ডু ইউ মিন বাই গ্রোথ উইদাউট ডেভেলপমেন্ট। গ্রোথ উইদাউট ডেভেলপমেন্ট মানে কি বুঝতে পেরেছেন? হ্যালো, হঠাৎ করে তো আপনাদের মনে হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না। স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছেন আব্দুর রহমান। খুরশিদ তপুর কি অবস্থা? খুরশিদ তপু
খুরশেদ তপু বলেন। খুরশেদ কোথায় আছেন? এত পার্টিসিপেন্ট, 28-29 জন পার্টিসিপেন্ট কেন আমি ঠিক বুঝলাম না। পরে কোথায় ওনারা? খুরশেদ কোথায় আছেন বলেন। হ্যালো, তারপর একটু খুঁজে নিই এখন বাকিদেরকে দেখি। কাউসার কোথায় আছেন? হ্যালো, জি স্যার। জি স্যার। আছেন আপনি? জি আছি। আচ্ছা, ঠিক আছে। জয় চৌধুরী আছেন? জয় জয় চৌধুরী আছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন। আর লেনোভো গেস্ট কে? সরি স্যার। সরি স্যার, মুস্তাফিজ। মুস্তাফিজ। মুস্তাফিজ আছেন? হ্যালো, মুস্তাফিজ কে আছেন? জি স্যার, আছি আমি। আছেন আপনি। মামুন, মামুন আছেন? জি স্যার, আছি স্যার। আচ্ছা, মামুন কাছে এই প্রশ্নটা করে ফেলি। মামুন, আপনি আপনি কি বুঝতে পেরেছেন যে ভ্যালুর গুরুত্ব কি ডেভেলপমেন্ট ইকোনমিক্সে? আরেকবার বললে ভালো হয় স্যার। প্রশ্নটা না উত্তরটা? ভ্যালুর গুরুত্ব কি ডেভেলপমেন্ট ইকোনমিক্সে? মামুন, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, একটা কাজ করলেই তো ভালো হয় যে আপনারা এতেই থাকেন, অফলাইন থাকেন, আমি একটা ভিডিও বানিয়ে এই যে ক্লাসের লেকচারটা সুন্দর করে গুছিয়ে এই পড়িয়ে দিয়ে দিলাম, আপনারা ভিডিওটা দেখে নিলেন, ভালো হয় না বিষয়টা? এতে এখন রেকর্ড করা হচ্ছে, রেকর্ডটাও ভালো হচ্ছে না, কারণ পড়াশোনা তো কমই হচ্ছে, খোঁজাখুঁজি করার কি দরকার? তো আপনারা পরে দেখে নেবেন। ওই উপস্থিতিটা ম্যাটার্স হয়তো, কিন্তু আমার জন্য তো একটু বিরক্তিকর যে 27 জন লোক দেখতে পাচ্ছি, কিন্তু 27 জন লোক কোথায় খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। তারপর মামুনকে আগে ইয়ে করে দিয়ে আসি, বাইরে ওয়েটিং রুমে পাঠিয়ে দিয়ে আসি। নেটওয়ার্কের সমস্যা স্যার। নেটওয়ার্কের সমস্যা? বলেন, সমস্যা মুক্ত করে বলেন এখন কি করা যায়। আপনি ভ্যালুর কথা বলেন কি? স্যার আরেকবার বললে ভালো হয়, ভ্যালুর বিষয়টা মানে অতটা ক্লিয়ার করে বুঝি নাই। ঠিক আছে, ভ্যালুর কথাটা আরেকবার বললে ভালো হয়। তো ভ্যালুটা হলো, ভ্যালু কাকে বলে বলবো নাকি ভ্যালুর গুরুত্বটা কি, এই প্রশ্ন উত্তর দিব। স্যার গুরুত্ব। গুরুত্বটা হলো ভ্যালুকে কনসেন্ট্রেট করেই ডেভেলপমেন্ট ইকোনমিক্স ঘুরছে। মানে হলো ডেভেলপমেন্ট ইকোনমিক্সের সমস্ত কার্যক্রম ভ্যালুকে ঘিরেই হয়। তো বরঞ্চ যদি ভ্যালু ক্রিয়েট করা না যায় তো কোনো ডেভেলপমেন্টও আসলে হয় না। তো ডেভেলপমেন্ট হতে হলে ভ্যালু ক্রিয়েট করতে পারতে হবে আর ভ্যালু ফিল করতে পারতে হবে। তো হয়তো কোনো ম্যাটেরিয়াল কোনো ম্যাটার না, যে ধরনের ম্যাটেরিয়াল দরকার ছিল সবই আছে, কিন্তু ইট ডাজন্ট প্রোভাইড এনি ভ্যালু, তারা কোনো ভ্যালু দিচ্ছে না। তখন আমরা বলছি যে এটা কোনো ডেভেলপমেন্ট হয়নি। হয়তো গ্রোথ হয়েছে, আগের চেয়ে আপনার পয়সা বেড়েছে, আগের চেয়ে আপনার খাবারের সুযোগ বেড়েছে, ফুড আইটেম মেনু বেড়েছে, কাপড় চোপড়ের সংখ্যা বেড়েছে, যাতায়াতের জন্য গাড়ির সংখ্যা বেড়েছে, কিন্তু আপনি কোনো ফিল করছেন না, অর্থাৎ আপনি এটা পারসিভ করতে পারছেন না কোনো ভ্যালু। তখন আমরা বলি এটাকে গ্রোথ উইদাউট ডেভেলপমেন্ট, একটা গ্রোথ যার কোনো ডেভেলপমেন্ট হয়নি। গ্রোথ আর ডেভেলপমেন্ট তো একটা পরিপূরক হিসেবে বিবেচনা করা হয়, যে যার ডেভেলপমেন্ট গ্রোথ হয়েছে তাকে আমরা ডেভেলপ বলে ফেলি, উন্নয়ন বলে ফেলি। উন্নয়নের সংজ্ঞাই আমরা এইভাবে ঠিক করে নিয়েছি, যার আগের চেয়ে বেশি হয়েছে সে উন্নত হয়েছে, তাই তো? আগে আপনার একটা ছিল, এখন আপনার 10টা আছে, তো আপনি উন্নত হয়েছে। আপনার আগে একটা বাড়ি ছিল, আপনার এখন 10টা বাড়ি আছে। জি স্যার, এটাই তো ভাবি। কিন্তু আমরা বলছি যে যদি এখানে ভ্যালু না থাকে, অর্থাৎ পারসিভ করতে না পারে, সে অনুভব করতে না পারে উন্নয়ন, তাহলে যেটা হবে, তাহলে এটা হয়ে যাবে গ্রোথ উইদাউট ডেভেলপমেন্ট। এটা ডেভেলপমেন্ট ছাড়া উন্নয়ন, ডেভেলপমেন্ট ছাড়া গ্রোথ বলি আমরা। এটা আমরা খুব পপুলার একটা টার্ম যে গ্রোথ উইদাউট ডেভেলপমেন্ট। গ্রোথ হয়েছে কিন্তু ডেভেলপমেন্ট হয়নি।
তো উন্নয়নটাকে আর একটু উন্নয়নকে সম্পর্কিত করা হয় কিসের সাথে? ভ্যালু পারসেপশনের সাথে। তো এই জন্য বলছি যে ভ্যালু কি জিনিস ডেভেলপমেন্ট ইকোনমিক্সের জন্য আমরা বলি এটা হার্ট, এটা দিয়ে উন্নয়নকে বিবেচনা করা হবে। অতএব যেখানে ভ্যালু নাই সেখানে উন্নয়ন কোথায় আসবে? উন্নয়ন সেখানে নাই। তো এই কথাগুলো এখানে আলোচনা করেছে, তবে একটা থিওরিটিক্যাল আলোচনা, মানে একটা টেক্সট হিসেবে আলোচনা হয়েছে, 1 2 3 প্যারায় পড়বেন, বাসায় পড়বেন ইনশাল্লাহ। আশা করছি 1 2 3টা পয়েন্ট এখান থেকে বের করা সম্ভব আলোচনার জন্য, পরীক্ষা লেখার জন্য। আচ্ছা, আর ইকোনমিক্স অ্যাজ সোশ্যাল সিস্টেম, দ্য নিড টু গো বিয়ন্ড সিম্পল ইকোনমিক্স, সিম্পল ইকোনমিক্সের বাইরে কেন যেতে হবে ইত্যাদি। আমরা এখানে এটা পড়বো না, আমরা পরেরটাতে চলে যাচ্ছি। লাস্ট যে 1.3, হোয়াট ডু ইউ মিন বাই ডেভেলপমেন্ট? ডেভেলপমেন্ট কাকে বলে? আচ্ছা, ট্রেডিশনাল ইকোনমিক মেজার্সে মেজার করা হয়, অর্থাৎ ইকোনমিক মেজারমেন্ট ছিল হলো ইনকাম পার ক্যাপিটা, ঠিক আছে? পার ক্যাপিটা ইনকাম দিয়ে সাধারণত উন্নয়নের অবস্থা আগে ট্রেডিশনালি বোঝা হতো, ঠিক আছে? এরপরে আসলো যে না, পার ক্যাপিটা ইনকাম দিয়ে, পার ক্যাপিটা ইনকাম তো বুঝেন না, শব্দটা তো ক্লিয়ার হওয়ার কথা, কারণ পার ক্যাপিটা ইনকাম শব্দ পরিচিত কথাটা, যে পার ক্যাপিটা মানে জনপ্রতি, মাথা পিছু আয়। তো মাথা পিছু আয় কতটুকু, এটা দিয়ে একটা দেশের আর্থসামাজিক অবস্থা এটা বোঝা যায়, এটা একটা মেজারমেন্ট। আমাদের পার ক্যাপিটা ইনকাম কতটুকু বাংলাদেশে, ঠিক সুইজারল্যান্ডের ক্ষেত্রে সেটা পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি হবে। তো সুতরাং সুইজারল্যান্ড উন্নত দেশ, আমরা অনুন্নত দেশ। এটা হলো ট্রেডিশনালি মেজার করা হতো ইকোনমিক্সের, আমাদের এখানে ডেভেলপমেন্টের সাধারণ মেজারমেন্ট ছিল এটা। কিন্তু পরবর্তীতে এটাকে নিয়ে আসা হলো যে যখন ডেভেলপমেন্টের কথা, তো আমরা বলছি যে স্ট্যাগন্যান্ট সিচুয়েশন থেকে গ্রোথে নিয়ে যাওয়া, এই জন্য আমরা বলছি যে গ্রোথ রেট অফ গ্রোথ অফ ইনকাম, পার ক্যাপিটা ইনকাম। পরবর্তীতে পার ক্যাপিটা ইনকাম না বলে পার ক্যাপিটা জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকামে চলে আসলো কথাটা। পার ক্যাপিটা ইনকাম তো ব্যাপক বিষয়, তো এটাকে স্পেসিফাই করা গেল গ্রস ন্যাশনাল ইনকাম, ঠিক আছে? গ্রস ন্যাশনাল ইনকাম, গ্রস জিএনআই তো বোঝেন না, গ্রস ন্যাশনাল ইনকাম কাকে বলে? জি স্যার। এমনিতে জিএনআই গ্রস ন্যাশনাল ইনকাম যেটা ছিল, এটা দিয়ে পার ক্যাপিটা গ্রোথ দিয়ে বিবেচনা করা হতো যে ডেভেলপমেন্ট কি হয়েছে। এরপরে 1970-1970-এর দিকে আরেকটা আইডিয়ার কথা আসলো। আজান হচ্ছে, আজান শেষে আবার বলি, আপনারা একটু দেখেন এই পেজটা ইম্পর্টেন্ট, 117 নম্বর পেজ, 16-17। আচ্ছা, আমরা কোন জায়গায় ছিলাম? ট্রেডিশনাল ইকোনমিক মেজার্স, ট্রেডিশনাল কিছু ইকোনমিক মেজার্সের কথা বলা ছিল, তার মধ্যে ছিল হলো ন্যাশনাল ইনকাম, তো পার ক্যাপিটা ইনকাম, এরপরে আসলো পার ক্যাপিটা জিএনআই, এরপরে আস্তে আস্তে আরেকটা কথা জিডিপির কথা আসছে, লেটেস্ট এমফাসিস বাড়া হলো জিডিপি। ইনকাম আর জিডিপির মধ্যে পার্থক্য হলো ইনকাম তো আয় হিসেবে বলা হচ্ছে, আর একটা হলো জিডিপি মানে প্রোডাকশন, জিডিপিতে প্রোডাকশনের কথা বলা হচ্ছে। তো তার মানে আমার এই টেরিটরি, অর্থাৎ বাংলাদেশের এই সীমানার মধ্যে আইদার ফরেনার হোক বা লোকাল হোক, কতটুকু প্রোডাকশন হচ্ছে, কি অ্যামাউন্ট অফ প্রোডাকশন এখানে হচ্ছে, তো সেটাকেই উন্নয়নের একটা মেজারমেন্ট হিসেবে
মেজার করা হচ্ছিল জিডিপি, প্রোডাকশন কতটুকু, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা। আচ্ছা, তারপরে ডেভেলপমেন্টের কিছু নিউ ইকোনমিক ভিউ আসছে এরপর থেকে। হ্যাঁ, নিউ ইকোনমিক ভিউ আসছে। এটা এটা এই কথাটা ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমরা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের ওই যে প্রোডাকশন বলা হলো, যারা যত প্রোডাকশন বেশি করছে তারা তত উন্নত, যারা যত ইনকাম করছে তারা তত উন্নত, কিন্তু পরবর্তীতে দেখা গেল এর অনেক ক্রিটিসিজম পাওয়া গেল। তো ডেভেলপমেন্ট স্টাডিজের মধ্যে এসে অনেক অনেক ক্রিটিসিজম খুঁজে পাওয়া গেল। এর মধ্যে একজন ক্রিটিসাইজ করেছে, যিনি নোবেলও পেয়েছেন, বাঙালি ছিলেন, অমর্ত্য সেন সম্পর্কে আপনারা শুনেছেন এর আগে হয়তো। অমর্ত্য সেনের একটা ক্রিটিসিজম ছিল যে উন্নয়ন করার জন্যে সবার হাতে একটা ল্যাপটপ দিয়ে দিলেই সবার উন্নত হয়ে যাবে না, রাদার এই ল্যাপটপটার থেকে সে কতটুকু উপকৃত হয়, অর্থাৎ ল্যাপটপটা সে কতটুকু ইউজ করতে পারে, এটা একটা ম্যাটার্স। তো এটাকে বলছে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, ক্যাপাবল কতটুকু টু ইউজ ইট, অথবা ফ্রিডম, ক্যাপাবিলিটি আর ফ্রিডম, এই দুইটা এই আইডিয়াগুলো উনি দিয়েছিলেন। তো এই আইডিয়া অর্থাৎ ফ্রিডম অফ চয়েস, যেগুলো উন্নয়নের একেবারে বেসিক শর্ত, ডেভেলপমেন্ট স্টাডিজে পড়ানো হয়। তো উনি এই কথাগুলো ইকোনমিক্সের মধ্যে যোগ করে দিয়ে বলছেন যে আমরা যদি উন্নয়ন বলতে চাই তাহলে এটাও বলতে হবে যে শুধু প্রোডাক্ট তার কাছে আছে কিনা, অ্যাভেলেবেল কিনা, এর চেয়েও বাইরে বলতে হবে সে কতটুকু আসলে এর থেকে সুবিধা বের করতে পারছে, নিতে পারছে। এটা কি বলছে, ওই যে একটা টার্মিনোলজি আছে, উনি বলেন functionings, what people do or can do with the commodities of given characteristics that they come to possess or control. শুনুন না কথাটা, what people do, কি people মানে লোকজন কি করতে পারে, or can do কি করে বা করতে পারে, with the commodities তার জিনিস দিয়ে, of given characteristics একই একটা characteristics ক্ষেত্রে, that they come to possess or control, যা তার কাছে আছে বা যা সে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করো, অর্থাৎ তার না। স্যার এই লাইনটা কত পেজে? 18 নম্বর পেজে। আমরা ওই ডেভেলপমেন্টের ট্রেডিশনাল মেজার্স জেনেছি আগে, পেজ 16-এ ট্রেডিশনাল মেজার্স ছিল ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, এরপরে এখান থেকে আসলো জিএনপি, তারপরে আসলো জিডিপি, গ্রস ডোমেস্টিক, সরি জিএনআই আসলো এরপরে, আর লেটেস্ট যে মেজার্স পাওয়া গেল ইকোনমিক মেজার্স, সেটা হলো জিডিপি, ওয়াইডলি ইউজ হয়। আপনারা জানেন এখন তো জিডিপি কথা, এত পার্সেন্ট গ্রোথ, জিডিপি গ্রোথ, এসব কথা দিয়ে এসব দিয়ে মেজার করা হচ্ছে তার ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে। কিন্তু এই ট্রেডিশনাল ইকোনমিক্সের এই যে লিমিটেশনটা যে জায়গায়, তারা এর বাইরে গিয়ে আসলে ফাইন্যান্সিয়াল অথবা নন ফাইন্যান্সিয়াল প্রোডাকশন, এর বাইরে গিয়ে আসলে তারা কথা বলতে পারে না। তো আমরা যে জায়গাটা আছি অর্থাৎ ডেভেলপমেন্ট স্টাডিজ, সেখানে এই ওয়াইডলি আলোচনা করা হয়, ক্রিটিসিজমগুলো আসছে। এর মধ্যে একজন ক্রিটিসিজম আছেন, সেটা হলো অমর্ত্য সেন। উনি বলেছেন যে উন্নয়নের জন্য ইনকাম হওয়া, উন্নয়নের জন্য শুধুমাত্র তার কাছে জিনিসটা থাকা, এটা যথেষ্ট হবে না, রাদার এটা তাকে ব্যবহার করতেও পারতে হবে, অর্থাৎ এর থেকে সে উপকৃত হতে পারতে হবে। ফাংশনিংস ইম্পর্টেন্ট। তো এটাকে আমরা এক কথায় বলা হয় ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, অমর্ত্য সেন ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। ইনশাআল্লাহ পরীক্ষা এটা আসবে, আসাই উচিত, এসেও থাকে, কখনো এটা মিস হওয়ার কথা না। সেটা হলো অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ বলতে আপনি কি বুঝেন, ব্যাখ্যা করেন ইত্যাদি। তো এখানে ফাংশনিং এর কথা বললাম যে এটার আরেকভাবে সংক্ষেপে বললে ফাংশনিং বলা যায়। ফাংশনিং, হোয়াট পিপল ডু, 18 নম্বর পেজে আছে, হোয়াট পিপল ডু অর ক্যান ডু উইথ দ্য কমোডিটিস অর অফ গিভেন ক্যারেক্টারিস্টিক্স দ্যাট দে কাম টু পসেস অর কন্ট্রোল। ক্যাপাবিলিটির সংজ্ঞাটাও দেওয়া আছে পেজ 20-তে। ক্যাপাবিলিটি বলতে বুঝছি দ্য ফ্রিডম, ক্যাপাবিলিটিকে উনি ফ্রিডম বলছেন এক কথায়, দ্য ফ্রিডম দ্যাট পিপল হ্যাভ given their personal features and their command over commodities. আচ্ছা, আরেকটা মজার বিষয় আছে ক্রিটিসিজমের মধ্যে, ডেভেলপমেন্ট ভার্সেস অর, ডেভেলপমেন্ট অর অথবা এন্ড যাই বলেন, হ্যাপিনেস, সুখ এবং উন্নয়ন। ভাই এই বিষয়ের বিতর্ক সবসময় ছিলই, যে উন্নত সে সুখী কিনা, যে সুখী সে আসলে উন্নত কিনা। তো শেষ পর্যন্ত আমরা একটা গল্প ছোটবেলায় পড়েছি, দেখেছি, সুখী মানুষের জামা। রাজাকে বলা হলো যে আপনার এই অসুখ ভালো হবে যদি আপনি একটা জামা পরতে পারেন, যে জামাটা সুখী মানুষ পরে আছে, এই জামা এসে পরিয়ে দিলেই আপনার অসুখ দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু পরে দেখা গেল যে সুখী মানুষের জামা খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ যারা সুন্দর জামা পরে আছে তারা তো
সুখী না। তাদেরকে জিজ্ঞেস করতে গেলে সুখ, তো বলতেছেন ভাই আমি তো সুখী না, আমি তো এই সমস্যায় আছি। সমস্যা সবারই আছে। শেষ পর্যন্ত একজনকে পাওয়া গেল যে কিনা বললো যে আমার কোনো সমস্যা নেই, ভালো আছি, আমার খুব কোনো প্রবলেম নেই। তো এই প্রবলেমবিহীন লোক পাওয়া গেল, কিন্তু মজার ব্যাপার হলো তার কাছে গিয়ে তাকে তো পাওয়া গেল, কিন্তু তার জামাটা পাওয়া গেল না, এই জন্য সে কোনো জামাই পরা ছিল না। তো তার মানে এই না যে সমস্ত জামাবিহীন লোক সুখী, হ্যাঁ, আবার সমস্ত জামাওয়ালা লোক সুখী, এটাও বলা যাচ্ছে না। তো তার মানে ডেভেলপমেন্ট এক জিনিস, হ্যাপিনেস কোয়াইট ডিফারেন্ট জিনিস। তারপরেও যুগে যুগে দ্য হ্যাপিনেস সায়েন্স যে ইকোনমিক্স পড়েছেন এরকম একটা স্টাডি এরিয়াও আছে, হ্যাপিনেস সায়েন্স, পেজ কততে পাবেন, এটা 21 21 নম্বর পেজে পাবেন, হ্যাপিনেস সায়েন্স। হ্যাপিনেস ইন্ডেক্স শুনেছেন? হ্যালো, প্রায় তো পেপারে রিপোর্ট করে মনে হয় এই এরা। হ্যাপিনেস ইন্ডেক্স শুনেছেন এই কথাটা? শুনছি। যে উন্নয়নের সূচক, সুখের সূচক, আমরা অনেক সুখী। হঠাৎ করে দেখবেন যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সুখী দেশ। কারণ ভুটান মনে হয় 1 নম্বরে আছে। হ্যাঁ, ভুটান 1 নম্বরে থাকার একটা মজার কারণও আছে। ভুটানের ইস্যুটা হলো, ভুটান তাদের গভর্নমেন্ট অফ ভুটান এটা অ্যাটেম্প নিয়েছে টু মেক গ্রস ন্যাশনাল হ্যাপিনেস রাদার দেন গ্রস ন্যাশনাল ইনকাম অ্যাজ ইটস মেজার্স অফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাদের উন্নয়নের যে ডেভেলপমেন্ট যে মেজার করার যে টেকনিক, এখানে ওরা এটাকে রিভাইজ করে দিয়েছে। ওরা বলছে যে না, আমরা গ্রস ন্যাশনাল ইনকাম আমরা মেজার করতে চাই না, আমরা এটা দেখতেই চাই না, আমরা দেখতে চাই গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। এখন একটা ঝামেলা হলো, ভুটান যে আইডিয়া দিয়েছে সেই আইডিয়া তো খুবই মুখরোচক, ভালো, সবাই খুব খুশি যে আরে এটাই তো আসল কথা। আসলে তো আমরা সুখী চেয়েছিলাম, আমরা তো কোনো জিনিস চাচ্ছিলাম না। তো প্রবলেম যেটা হলো, এটাকে মেজার করা তো ইভেন টাফ। ডেভেলপমেন্ট তো কোনোভাবে মেজার করা যাচ্ছে, কিন্তু সুখের মেজারমেন্টটা কি আসলে? তো তারপরেও এটা একটা ইম্পর্টেন্ট, এই ইস্যুটা এটা আছে 22-তে, ভুটানের গভর্নমেন্ট যে অ্যাটেম্পটা নিয়েছিল, এটা পপুলারিটি পেয়েছে ইত্যাদি। 22 নম্বর পেজ যেটা দেখবেন। আচ্ছা, আমাদের পরীক্ষার পড়াশোনা হিসেবে বলি, পড়াশোনা হিসেবে এখানে একটা প্রশ্ন হতে পারে, 3 কোর ভ্যালুজ অফ ডেভেলপমেন্টের 3টা কোর ভ্যালু আছে, 3টা। একটা হলো সাস্টেনেন্স, আর হলো সেলফ এস্টিম, আর নাম্বার 3 হলো ফ্রিডম। ঠিক আছে, সাস্টেনেন্স হলো অর্থাৎ বেঁচে থাকার বেসিক নিড, অর্থাৎ যে গুডস অ্যান্ড সার্ভিসেস, ফুড, ক্লদিং, শেল্টার, যে আমরা 5টা মৌলিক চাহিদার কথা বলি, এইসব বিষয়ের অ্যাভেলেবিলিটি, দ্য মোর অ্যাভেলেবিলিটি অফ দিস যত বেশি হবে, তত বেশি সাস্টেনেন্স এনশিওর করা গেছে। তো আমরা ডেভেলপমেন্টের 3টা কোর ভ্যালু আছে, আমরা তো এই যে আবার বলছি যে ভ্যালু ডেভেলপমেন্টের সাথে খুবই জড়িত বিষয়। তো ভ্যালু ফিল করার জন্য এটা একটা বিষয়, আপনি খেয়ে ফিল করছেন ভালো খেয়েছি আমি, এরকম খাওয়া, পড়া, কাপড় চোপড়, এডুকেশন, শেল্টার, আপনি যে ঘরে থাকেন, এইসব হলো বেসিক সাস্টেনেন্স, 1 নম্বর লেভেল। আরেকটা হলো সেলফ এস্টিম বলা হয় হলো, এটা কোথায় পড়েছেন আগে, মাসলোর হায়ারার্কি থিওরি, ওখানে দেখবেন সেলফ এস্টিম আছে টপ থিওরি, টপ পজিশনে, যেটা ফিজিওলজিক্যাল নিডের পরে এইভাবে সাইকোলজি এইভাবে যেতে যেতে সেফটি নিড সবার উপরে 5 নম্বর যেটা সেলফ এস্টিম, অর্থাৎ নিজেকে দামি অনুভব করতে পারা, সোসাইটির মধ্যে তার গুরুত্ব অনুভব করতে পারা, সমাজে আমার কোনো মূল্য নাই, এই কথা বলে বড় বড় কোটিপতি আত্মহত্যা করতে শুরু করে দিল। তো কোটিপতি আত্মহত্যা করার জন্য তার নিশ্চয় খাওয়া পড়ার কোনো অভাব ছিল না, কিন্তু প্রবলেম ছিল সেলফ এস্টিম যেটা, এটা সে পায়নি, সমাজে তার কোনো মূল্য খুঁজে পায়নি, সামাজিক কোনো পায়নি, তো সোসাইটি তাকে গুরুত্ব দেয়নি। তো সে এটাও চায়, সোসাইটির তার পজিশন চায়, অংশগ্রহণ চায় সামাজিক। যে কারণে অমর্ত্য সেন এটা খুব আলোচনা করেছেন এই বিষয়টা, যে উন্নত বিশ্বে উন্নয়নের জন্য আর কি করা হয়। তো তাদেরকে যেমন গভর্নমেন্টাল ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সাধারণ জনগণকে সম্পৃক্ত করা, ডেমোক্রেসি, এটা তো এক ধরনের উন্নয়ন। কেন উন্নয়ন? কারণ ডেমোক্রেসির মাধ্যমে সাধারণ ব্যক্তিও সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সে অংশগ্রহণ করতে পারে, যেটা একনায়কতন্ত্রে বা অন্য কোথাও এটা সম্ভব হয়ে ওঠে না। তো বলছে যে তাহলে ডেভেলপমেন্টের এটাও একটা ইন্ডিকেটর, যেটা হলো যেখানে কিনা পার্টিসিপেশন পাওয়া গেল, সাধারণ লোক সে সমাজে একটা বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সে অংশগ্রহণ করতে পেরেছে, সরাসরি হোক বা ইনডিরেক্টলি হোক। তো এই সেলফ এস্টিমও একটা কোর ভ্যালু। নাম্বার 3 হলো ফ্রিডম, নাম্বার অফ চয়েস। ফ্রিডম মানে হলো নাম্বার অফ চয়েস, হাউ মেনি চয়েসেস ইউ হ্যাভ। যেমন আজকে ক্লাস করতে চাচ্ছেন বা চাচ্ছেন না, আপনি এখন চাচ্ছেন বা পরে চাচ্ছেন, এইভাবে না ওইভাবে যাচ্ছেন, এইসব বিষয়ের যে সুযোগ, আপনার কি আদৌ সুযোগ আছে?
আপনার কি সেই সুযোগ আছে যে আপনি যেমন আপনি আপনার জায়গা থেকে বাড়ি থেকে ঢাকায় আসবেন, ঢাকা আসার জন্য আপনার কি কি সুযোগ আছে? আমরা এই যে নর্দার্ন না, সাউদার্ন দক্ষিণ অংশে আমাদের রেলের কোনো যোগাযোগ নাই, তো তাদের একটা চয়েস কিন্তু কম হলো, উন্নয়নের একটা ইন্ডিকেটর থেকে কম হলো, যে নাম্বার অফ চয়েস, অর্থাৎ ওখান থেকে বরিশাল থেকে ঢাকায় আসার, ভোলা থেকে ঢাকায় আসার জন্য কোনো রেল যোগাযোগ নাই। তো ভোলায় বসে রেলে চেপে বসবে আর ঢাকায় এসে পৌঁছে যাবে, এটা হচ্ছে না তার। অথবা বিমানেও আসতে পারছে না, যে এখানে ফ্লাই করে আমি চলে আসবো, সেটাও হচ্ছে না। তো তার মানে চয়েস কমে গেল, তাই তো? তো অনেক জায়গায় হতে পারে যে নদী না থাকার কারণে ওখানে ট্রলার, নৌকা দিয়ে বা লঞ্চে যাওয়া যাচ্ছে না, শিপে যাওয়া যাচ্ছে না, এটাও তার একটা চয়েস কম হয়ে গেল। তো আমরা বলছি নাম্বার অফ চয়েস, কি পরিমাণ চয়েস এখানে দিতে পারছি, এটাও একটা উন্নয়নের সূচক। তো তার মানে ফ্রিডম একটা ম্যাটার, ভ্যালু, কোর ভ্যালু। তার মানে 3টা কোর ভ্যালু পাওয়া গেল পেজ 22-তে। সেখানে দেখা গেল যে সাস্টেনেন্স, সেলফ এস্টিম এবং ফ্রিডম, ইনশাআল্লাহ। আচ্ছা, সেন্ট্রাল রোল, 3 অবজেক্টিভস অফ ডেভেলপমেন্ট। মজার ব্যাপার কি, 3টা অবজেক্টিভ অফ ডেভেলপমেন্ট আর যে 3টা কোর ভ্যালু অফ ডেভেলপমেন্ট একই, জাস্ট একটা কোর ভ্যালু বলতে আইটেমগুলি লেখা হয়েছে আর অবজেক্টিভটা একটা লিটারেলি লেখা হয়েছে। আপনি একটু পরে দেখবেন একই রকম মনে হবে আপনার কাছে, অথবা একটা মনে রাখলে আরেকটা লিখে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। 1.4 ফিউচার অফ দ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এমডিজি আমাদের জন্য অতীত, এমডিজির জায়গায় এসডিজি চলে আসছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল চলে আসছে। এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের মেয়াদ ছিল 2015 সাল পর্যন্ত, ঠিক আছে? 2015 সালে আমরা অলমোস্ট সবগুলো ইন্ডিকেটরই অ্যাচিভ করতে পেরেছি বাংলাদেশ, করার কারণেই কিন্তু পরবর্তীতে যে মধ্যম আয়ের দেশ ইত্যাদিতে এলডিসি অর্থাৎ লিস্ট ডেভেলপড কান্ট্রিজের থেকে আমাদের উন্নয়ন এমডিজি অর্থাৎ মিডিয়াম ইনকাম কান্ট্রিজে আমাদের রূপান্তরের জন্য প্রস্তাব করা হয়েছে, প্রমোশনের জন্য। তো কিন্তু আমাকে ক্লাসের পয়েন্ট হিসেবে আপনাকে জানতে হবে এমডিজি অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলগুলো কি কি ছিল। 8টা মিলিয়ন এমডিজি ছিল, তবে আমি চাইবো, হয়তো আজকে তো দিতে পারছি না, নেক্সট ক্লাসে হয়তো সার্চ অথবা আপনারা অনলাইনে সার্চ করে নিতে পারেন এসডিজি গুলো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলো কি কি। এখানে 8টা এমডিজি আছে, 8টা এমডিজির টার্গেট গুলো দেওয়া আছে, গোল 8টা, আর এই গোল এর সাথে গোলকে একটু ছোট করে স্পেসিফিক হিসেবে দেখানো হয়, সেটাকে টার্গেট বলি, টার্গেট গুলো দেওয়া আছে। 8টার মধ্যে প্রথম 6টার 6 দুগুণে 12, 2টা করে, আর 7 নম্বরে 3টা আছে, 12 আর 3 15টা হয়ে গেল, আর 8 নম্বরে আছে 7টা, ঠিক আছে টার্গেট। এই হলো ইস্যু। কি কি ইস্যু ছিল? আচ্ছা যদি এমডিজি যদি অতীত হয়ে গেছে, কিন্তু হিস্ট্রি কখনো অতীত হয় না, আমাদের এমডিজি থেকে এসডিজি এসছে, তো এমডিজি সম্পর্কে জানতে হবে, আমরা এটা অ্যাচিভ করেছি বলা হয়, সুতরাং এটা জানতে হবে আপনাকে। তো একটা ফোন কল রিসিভ করি, সরি। আসসালামু আলাইকুম ভাই। তো ঠিক আছে, এই এমডিজি গুলো পাওয়া যাবে পেজ 25। আজকের ক্লাস এই পর্যন্তই, চ্যাপ্টারও শেষ আমাদের। আমরা হয়তো পার্টিসিপেশন আপনাদের যে পর্যায়ে হোক না কেন, আমরা ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। তো পরীক্ষার প্রশ্ন যদি বলা হয় কি কি জিনিস ইস্যু থাকবে, এখানে কনসেপ্টস ফর রিভিউ পেজ 36-এ দেখবেন, এখানে কিছু কনসেপ্টের কথা বলা আছে, এগুলোর সংজ্ঞা এবং ব্যাখ্যা জানতে চাওয়া হতে পারে, এটা একটা কোশ্চেন। আপনি অ্যাসাইনমেন্ট হিসেবে এই কনসেপ্টগুলো 1-2টা লাইন করে লিখে আমাকে মেইল করে দিতে পারেন, মেইল করে দেন ইনফ্যাক্ট নেক্সট ক্লাসের আগেই। তো পেজ 36, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যালো, না স্যার বুঝতে পারিনি, আবার একটু বলেন। পেজ 36-এ কিছু কনসেপ্ট দেওয়া আছে, কনসেপ্টের নাম লেখা আছে, যেমন পলিটিক্যাল ইকোনমি, ঠিক আছে? তো এই পলিটিক্যাল ইকোনমি সম্পর্কে আপনি শর্ট নোট যেভাবে পরীক্ষা লিখেন ওইভাবে লিখবেন, ঠিক আছে? এখানে আরো যা যা আছে সবগুলোই একটা শর্ট নোট আকারে লিখে আমাকে মেল করবেন। এর বাইরে শর্ট নোট তো এগুলোই থাকলো, এর বাইরে আপনার প্রশ্ন থাকবে হলো হোয়াট ডু ইউ মিন বাই ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট বলতে কাকে বোঝান, হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট ট্রেডিশনাল, ডেভেলপমেন্ট কাকে বলে এটা, আর ডিফারেন্সিয়েট বিটুইন ট্রেডিশনাল ইকোনমি ভার্সেস পলিটিক্যাল ইকোনমি ভার্সেস ডেভেলপমেন্ট ইকোনমি।
তারপরে স্যার এগুলো কি হ্যান্ড রিটেন হবে নাকি টাইপিং রিটেন হবে? এই প্রশ্নগুলো আমি বলতেছি যে প্রশ্নগুলো এগুলো শুধু আপনি পড়ার জন্য বললাম, কিন্তু হোমওয়ার্ক হলো এই যে ওইগুলো যে টার্মিনোলজিগুলো দেওয়া আছে পেজ 30 কতটা, হ্যাঁ 36 পেজ, 36 নম্বর পেজের এগুলো শর্ট নোট লিখে দিবেন, লিখে আমার কাছে মেইল করে দিবেন। মেইলে কিভাবে করা যায় সহজ যেভাবে এইভাবেই করবেন, হাতে লিখে ছবি তুলেও শেয়ার করতে পারেন অথবা ইয়ে করতে পারেন, ওই যে টাইপ করে দিতে পারেন। আচ্ছা, কিন্তু এর বাইরে কিছু কোশ্চেন পরীক্ষার জন্য, সেটা হলো ডু ইউ মিন বাই ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট কাকে বলে, হাউ ট্রেডিশনালি ডেভেলপমেন্ট ইজ মেজার্ড, কিভাবে মেজার করা হয়ে থাকে হতো আগে, হোয়াট আর দ্য মেজর ক্রিটিসিজমস অফ ডেভেলপমেন্টের ক্রিটিসিজমগুলো কি ছিল, হোয়াট ডু ইউ মিন, এক্সপ্লেইন অমর্ত্য সেনস ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, এটা আসতে পারে। আচ্ছা, কোর ভ্যালুজ অফ ডেভেলপমেন্ট এটা আসতে পারে পরীক্ষার জন্য, 3 অবজেক্টিভস অফ ডেভেলপমেন্ট আসতে পারে, আর এমডিজি গুলো আসতে পারে। এর বাইরে ট্র্যাডিশনাল ইকোনমি, পলিটিক্যাল ইকোনমি এবং ডেভেলপমেন্ট ইকোনমি প্রশ্ন যাতে যাওয়া যেতে পারে। ঠিক আছে, আমরা বিদায় নিচ্ছি আজকের ক্লাস থেকে। আশা করছি নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে চ্যাপ্টার 2 পড়বো আমরা, তাই তো? তো আমরা একটা দাওয়াত দিয়ে রাখি সবাইকে যেন চ্যাপ্টার 2টা আপনারাও পড়ে আসতে পারেন। পড়ে আসলে ভালো, না আসলে আমি যেটা বুঝতে পারছি যে আপনাদেরকে নিয়ে না নিয়ে ক্লাস তো আমাকে করে যেতে হবে হয়তো, তারপরেও কিছু আমি সংখ্যা, যেমন পার্টিসিপেন্ট আজকে 22-এ নেমে আসছে, ভালো, নেক্সট ক্লাসে আর একটু কম যাতে হয় এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি কিছু কিছু পার্টিসিপেন্ট চাই যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে আমার ক্লাসটাকে ক্লাস বানানোর জন্য। তো ওই অ্যাক্টিভ পার্টিসিপেন্ট খুঁজে পাওয়ার জন্য আর কি আপনাকে চাপ দেওয়া হচ্ছে। আশা করছি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট আমরা অল্প কিছুর মধ্যে পেয়ে যাবো ইনশাআল্লাহ, 1-2 ক্লাসের মধ্যে। আর সবার জন্য বেস্ট উইশেস, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। গ্রুপ করার পরে আমাকে ইনফর্ম করবেন, আমাকে ইনক্লুড করে নেবেন ইনশাআল্লাহ। আমি গ্রুপে লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ, ভিডিও লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।